তো আজকে যে টপিকটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন, এবং এই ভিডিওতে আমরা এই টপিকসগুলো আজকে ডিসকাস করব। ওকে, তো ফার্স্টে হচ্ছে কি অধিশোষণ, অ্যাডজর্পশন, মনে রাখবে ADSORPTION, অ্যাডজর্পশন অধিশোষক, অ্যাডজর্বেন্ট অধিশোষিত পদার্থ, অ্যাডজর্বেট বিশোষণ, ডিজর্পশন শোষণ, অ্যাবজর্পশন AB। ঠিক আছে, তো অধিশোষণ আর শোষণ এই দুটোর ইংলিশ নামের দেখো শুধুমাত্র একটা ডি আর একটা বি এর ফারাক আছে, অ্যাডজর্পশন, অ্যাবজর্পশন। ঠিক আছে, বেশ। দেখো সারফেস কেমিস্ট্রি পড়তে গেলে আগে দুটো বিষয় সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, সেটা হচ্ছে একটা কি ইন্টারফেস, আর একটা হচ্ছে সারফেস। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে সারফেস। এর মানে হচ্ছে আন্তঃপৃষ্ঠ আর এর মানে হচ্ছে পৃষ্ঠতল। তাহলে এর মানে হচ্ছে আন্তঃপৃষ্ঠ আর এর মানে হচ্ছে পৃষ্ঠতল। ওকে, তো এই দুটো জিনিসটার মানেটা কি? দেখো বস্তুর কটা সাধারণত স্টেট আছে বা দশা, যেটাকে বলি স্টেট আর দশা বর্তমান। দেখো সাধারণত তিনটে। ঠিক আছে, একটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাস, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। এখন এই প্রত্যেকটা হচ্ছে বস্তুর এক একটা করে দশা বা স্টেট, অবস্থা। এখন ধরো একটা কঠিন আর একটা তরলকে আমি মিশ্রিত করেছি, এমন একটা কঠিন নিয়েছি যে ওই তরলে দ্রবীভূত হবে না, দ্রবণ তৈরি করবে না, না সমসত্ব না অসমসত্ব। তাহলে সেই বস্তু দুটো আলাদা আলাদা দশায় বর্তমান থাকবে, একে অপরের মিশ্রিত থাকবে। ঠিক আছে, কিন্তু অমিশ্রণীয় হয়ে থাকবে। মিশ্রিত তো হবে কারণ দুটোকে আমি মিশিয়ে দিয়েছি, কিন্তু তারা অমিশ্রণীয়, মানে কি একে অপরের সাথে মিশছে না। ঠিক আছে, সিমিলারভাবে কি তরল বা গ্যাস দেখবে আমরা যে কোল্ড ড্রিঙ্কসটা খাই, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তুমি শুনে থাকবে যে CO2 ডিজলভ করা থাকে, তাই না? যখনই তুমি কোল্ড ড্রিঙ্কসের সিপিটাকে খুলো তখন কি হুশ করে বেরিয়ে আসে সেই ডিজলভ CO2টা। তো ওখানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী থাকে, ডিজলভ CO2কে হাই প্রেসারে ডিজলভ করে দেওয়া থাকে ওয়াটারের মধ্যে। তো গ্যাস কি ওই মানে কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে মিশে আছে? না, মিশ্রিত হয়নি। তারা কি হাই প্রেসারে ওটার মধ্যে জাস্ট ডিজলভ করা আছে। ঠিক আছে, যখনই তুমি খুলবে অটোমেটিক বেরিয়ে চলে আসবে। মানে দুটো আলাদা দশার বস্তুকে, অমিশ্রণীয় বস্তুকে আমরা কিছুক্ষণের জন্য কি করেছিলাম, হাই প্রেসারে মানে কিছু কিছু শর্ত অবলম্বন করে তাকে প্রেসারাইজ করে এক জায়গায় রেখেছিলাম। ঠিক আছে, এখন এই সারফেস কেমিস্ট্রি আমাদের ডিল করে এই দুটি অমিশ্রণীয় বস্তুর বা অবস্থার ওপর। এই চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখব যে কি করে এই দুটো আলাদা আলাদা দশার অবস্থিত বস্তুর মধ্যে কি বল ক্রিয়া করে, কোনটা ইন্টারফেস বলবো, কোনটা সারফেস বলবো, কি বল কিভাবে কাজ করে, টেম্পারেচারের এফেক্ট কি, প্রেসারের এফেক্ট কি। যেমন এখানে আমি বললাম তোমাকে যে CO2 হাই প্রেসারে তরলের মধ্যে ওই কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে ডিজলভ করা থাকে। ঠিক আছে, তো এর ওপরে চাপের প্রভাব কি, টেম্পারেচারের কি এফেক্ট, এই সমস্ত কিছু নিয়ে ডিল করবে। বাট মোস্টলি এই প্রধান কি বললাম, দুটো অমিশ্রণীয়। ঠিক আছে, দুটো অমিশ্রণীয় দশা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কঠিন বা তরল একে অপরের মধ্যে কিন্তু ডিজলভ হবে না। ঠিক আছে, অর্থাৎ দুটো সেপারেট লেয়ার বলতে পারো অ্যাকচুয়ালি, একে অপরের মধ্যে যেন না মেশে। ঠিক আছে, অমিশ্রণীয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান মেন। তাহলে দুটো বস্তু, দুটো আলাদা আলাদা দশার বস্তুকে যদি আমরা মিশ্রিত করি এবং তারা অমিশ্রণীয় হয়, তাহলে সেই বস্তু দুটোর মধ্যে টেম্পারেচার, প্রেসার বা আরও অনেক দেখব শর্তাবলম্বনের ওপর কী এফেক্ট করে, সেই সমস্ত কিছু নিয়ে এই সারফেস কেমিস্ট্রি ডিল করে। ঠিক আছে, এখন কি কি দশা আসতে পারে, তাহলে সলিড লিকুইড হতে পারে। ঠিক আছে, লিকুইড গ্যাস হতে পারে, আমরা দেখলাম। অফকোর্স সলিড গ্যাস হতে পারে। ঠিক আছে, আবার দুটো এমন লিকুইড নিলাম যেন একে অপরের সাথে না মিশরে। মনে রাখবে অমিশ্রণীয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একে অপরের সাথে মিশলে হবে না। অর্থাৎ দুটো তুমি তরল নাও, তুমি দুটো লিকুইড নাও, ঠিক আছে, কিন্তু এমন লিকুইড নাও যেন একটা আর একটার ওপরে না মিশে, মানে ডিজলভ না হয়ে যায়, বা দুজনাই মিশে সমসত্ব মিশ্রণ না তৈরি করে, হোমোজিনিয়াস যেন মিক্সচার না ফর্মেশন করে। ঠিক আছে,
বেশ, তুমি বলতে পারো সলিড সলিড, হ্যাঁ সলিড সলিড নিতে পারো, বাট গ্যাস গ্যাস তুমি নিতে পারো না। দেখো এটা কিন্তু খুব ভালো জিনিস, দুটো গ্যাস CO2 আর O2 যদি মিশিয়ে দাও, দেখবে কি দুজনে একে অপরের মধ্যে এমনভাবে মিশে যাবে তুমি ওদেরকে সেপারেশনই করতে পারবে না। তাহলে সারফেস কেমিস্ট্রি তোমার কাজ হবে কি করে? ঠিক আছে, তো যদি দুটো গ্যাস নাও, স্পেশালি এই দুটো অবস্থার মধ্যে দেখো, দুটো কঠিন নিলেও এটা সারফেস কেমিস্ট্রি ডিল করবে, দুটো তরল জোড় অমিশ্রণীয় তরল জোড় নিলেও ডিল করবে, কিন্তু দুটো গ্যাস যদি নাও তারা একে অপরের মধ্যে মিশে যাবে, আর একে অপরের মধ্যে মিশে গেলে সারফেস কেমিস্ট্রি নিয়ে তুমি কাজ করবে কি করে? সারফেসই তো নাই, দুটো একে অপরে মিশে গেছে। ঠিক আছে, সারফেস মানে পৃষ্ঠ। এখন ব্যাপারটা কি, সলিডের একটা তার মানে পৃষ্ঠ থাকবে। ঠিক আছে, সলিডের একটা পৃষ্ঠ থাকবে। এখন সলিডের রেসপেক্টে যদি গ্যাস নাও, তাহলে গ্যাসটা এখানে থাকবে, ধরো এরকম লেয়ারে ফর্মেশন করেছে, সলিডটা এইরকম আছে, বোঝা গেল? তাহলে এই পৃষ্ঠ তল বরাবর আমাদের সমস্ত এই চ্যাপ্টারটা কারুকার্য ডিপেন্ড করে আছে। ঠিক আছে, বা যদি লিকুইড নাও, ধরো এটা লিকুইডের লেয়ার, এর ওপরে কি গ্যাস আছে, ধরো গ্যাস আছে ধরো, ঠিক আছে, কোনো একটা গ্যাস নিয়েছো, CO2 নিয়েছো বা O2 নিয়েছো, যা নিয়েছো একটা লিকুইডের মধ্যে দিয়ে রেখেছো। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখব যে এই সারফেস বরাবর তোমার কি কাজ হচ্ছে। এরপরে তোমাকে দুটো আমি জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ইন্টারফেস আর সারফেস। কি বটে এইগুলো? দেখো যদি দুটো দশার মধ্যে, এই যে তুমি তিনটে দশা দেখলে, এই তিনটে দশার মধ্যে যে কোনো একটা দশা যদি গ্যাস হয়, তাহলে আমরা সারফেস কথাটা ইউজ করব। অর্থাৎ সলিড গ্যাস বা লিকুইড গ্যাসের ক্ষেত্রে আমরা সারফেস কথাটা ইউজ করব। ঠিক আছে, সারফেস পৃষ্ঠ, সলিডের পৃষ্ঠ, লিকুইডের পৃষ্ঠ। ঠিক আছে, আর যদি দেখো যে সলিড লিকুইড হচ্ছে বা লিকুইড হচ্ছে বা আদার্স কিছু হচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা ইন্টারফেস কথাটা ইউজ করব, মানে আন্তঃপৃষ্ঠ, একটা বাউন্ডারি। ঠিক আছে, একটা পরিসীমা। ঠিক আছে, এরপর তো আমাদের যে টপিকসটা আছে, এবার টপিকটা আসি। ঠিক আছে, অধিশোষণ বা অ্যাডজর্পশন কি বটে এটা? দেখো প্রথমত আমরা এক্সাম্পলের থ্রু ওদের ডেফিনেশনগুলো আসছি। এই চ্যাপ্টারটা হচ্ছে পুরো ডেফিনেশনের চ্যাপ্টার। তুমি ডেফিনেশন আর এক্সাম্পল করবে, পরীক্ষার মধ্যেই তুমি কোশ্চেন পেয়ে যাবে, আর তুমি উত্তর লিখে পুরো নাম্বারই, এই টপিক থেকে সবাই পুরো নাম্বারই পায়। ঠিক আছে, ওকে। তো ধরো এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, এই ব্ল্যাকবোর্ডে তুমি চক দিয়ে কিছু একটা লিখলে। ঠিক আছে, এখানে চক দিয়ে ধরো কিছু লিখলে, ধরো কেমিস্ট্রি লিখলে। তুমি বলো যত সময় যাবে এই কেমিস্ট্রি লেখাটা কি এই ব্ল্যাকবোর্ডের সমস্ত জায়গায় কি চকের গুঁড়োটা ছড়িয়ে পড়বে জায়গায়? যে একটা সময় পর তুমি দেখলে যে এই চকের গুঁড়োটা সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, এটা হবে না। তাই তো আমরা কেমিস্ট্রি যদি ব্ল্যাকবোর্ডে লিখি, ও এই জায়গাতেই যতইটা সময় যাক না কেন, যদি ডাস্টার দিয়ে তুমি না মুছো, ওই জায়গাতেই থাকবে। ঠিক আছে, কিন্তু ধরো একটা বিকার নিয়েছি এবং সেই বিকারে কিছু পরিমাণ জল আছে, সেই জলেতে তুমি একটা স্পঞ্জ দিয়ে দিলে, স্পঞ্জ বিকারটা জলটার মধ্যে অ্যাড করে দিলে। এখন স্পঞ্জ মানে কিন্তু স্পঞ্জ বব নয়, হ্যাঁ নিকলোডিয়ান আগে হতো, সেসব কি দিন ছিল। আচ্ছা যাই হোক, তো স্পঞ্জ যদি দিয়ে দাও, কিছু সময় পর দেখবে স্পঞ্জটার মানে এই স্পঞ্জটা যখন ওয়াটারের মধ্যে থাকবে, কিছু সময় যাওয়ার পর দেখবে গোটা স্পঞ্জের চারিদিকে কি ওয়াটার ঢুকে গেছে। স্পঞ্জটা যেই তুলবে এমন করে নিগাড়বে, দেখবে সব জল পড়ে যাবে। তো এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম কি যে জল স্পঞ্জটার মধ্যে যত সময় যাচ্ছে সমগ্র জায়গা জুড়ে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখছি যে চকের গুঁড়োটা কিন্তু যতই সময় যাক না কেন এক জায়গাতে স্থির থাকছে, গোটা বোর্ডটা জুড়ে ছড়িয়ে পড়ছে না। তাহলে এই দুটোর কি হচ্ছে ব্যাপারটা? আচ্ছা দেখো, এই যে চকের গুঁড়োটা একই জায়গায় স্থির থাকছে, এর পৃষ্ঠতল, এই যে বোর্ড আছে না ব্ল্যাকবোর্ড, এটা হোয়াইট বোর্ড ধরো, তো এই যে হোয়াইট বোর্ড আছে, এই হোয়াইট বোর্ডে চকের গুঁড়োটা এক জায়গায় ফিক্স থাকছে, তো এইটা হচ্ছে অধিশোষণ, অ্যাডজর্পশন, বোঝা গেল? কিন্তু এই যে তোমার ওয়াটার মলিকিউলটা গোটা স্পঞ্জের ভেতরে ছড়িয়ে পড়লো, এইটা হচ্ছে তোমার শোষণ, অ্যাবজর্পশন। স্পঞ্জ অ্যাবজর্ব দ্য ওয়াটার, AB। ঠিক আছে, বাট এখানে কি হলো? অ্যাডজর্পশন, AD। ঠিক আছে, AD কেন বললাম? কারণ ওটা অধিশোষণ বোঝাতে চাইলাম, আর শোষণ কেন বললাম? AB, অ্যাবজর্পশন বোঝাতে চাইলাম। ঠিক আছে, তো যদি একটা
পদার্থ অন্য পদার্থের ওপরে সমগ্র জায়গা জুড়ে ছড়িয়ে না পড়ে, শুধুমাত্র সঞ্চিত হতে থাকে বা কেন্দ্রভূত হতে থাকে একটা পদার্থের ওপরে, সেটাকে আমরা বলবো অধিশোষণ, সেই ঘটনাটাকে বা সেই প্রক্রিয়াটাকে। কিন্তু যদি দেখি যে একটা পদার্থের মধ্যে আর একটা পদার্থ সমগ্র অংশ জুড়ে ছড়িয়ে পড়ছে কিছু সময় যাওয়ার পর, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন, শোষণ। আরেকটা এক্সাম্পল আমরা দেখি NH3, অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস। এখন এই অ্যামোনিয়া গ্যাস জার, ধরো এখানে একটা গ্যাস জার আছে, ঠিক আছে, এখানে ধরো একটা পিস্টন লাগিয়ে দেওয়া আছে, এখানে একটা, এখানে NH3 গ্যাস আছে। তুমি যদি এই NH3 গ্যাস জারে কিছু পরিমাণ চারকোল জানি তো, কার্বনের রূপভেদ একটা, তো সেই চারকোল যদি অ্যাড করো, এখানে ধরো চারকোল তুমি অ্যাড করে দিয়েছো, দেখবে পিস্টনটা অটোমেটিক দেখবে নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কেন এরকম হলো না, NH3 গ্যাসটা এই তোমার জারটা সব দিকে প্রেসার অ্যাপ্লাই করেছিল, তো পিস্টনটা নিজের জায়গায় ফিক্স ছিল। এখন যেই তুমি চারকোল অ্যাড করলে তখন কি হবে না, এই চারকোলের সমস্ত পৃষ্ঠ বরাবর, সারফেস বরাবর NH3 কি হয়ে যাবে, অ্যাডজর্ব হয়ে যাবে, বোঝা গেল? সেই জন্য প্রেসার তো কমে যাবে, সেই জন্য পিস্টনটা নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে, বেশ। কিন্তু ধরো NH3 অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া গ্যাস জারটাতে তুমি কি করলে, তুমি জল অ্যাড করে দিলে, ওয়াটার অ্যাড করে দিলে, H2O অ্যাড করে দিলে। কিছু সময় যাওয়ার পর দেখবে যে সমগ্র জলটার মধ্যেই যতটা পরিমাণ জল অ্যাড করেছে, এই গোটা NH3টা পুরো ডিজলভ হয়ে গেছে, পিস্টন সেখানেও নেমে যাবে। বুঝতে পারলে না? ঠিক আছে। আরও এক্সাম্পল তুমি চাইলে ধরো CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি তুমি ওয়াটার দাও, দেখবে পুরো এটার মধ্যে ডিজলভ হয়ে যাবে, দিয়ে পুরো একটা লিকুইড হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছো? এটা অ্যাডজর্ব হলো না, কিন্তু এটা কি হয়ে গেল, এর মধ্যে ডিজলভ হয়ে গেল, মানে কি শোষণ হয়ে গেল, অ্যাবজর্পশন হয়ে গেল, ঠিক আছে। এখন তোমরা অর্গানিকে একটা জিনিস পড়ে থাকবে, কি আমাদের মনে আছে তো, H2Ni আর PD এগুলো ছিল। এখানে কি হয় জানো, এটা আমরা জানি তো কি হয়, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড করতে সাহায্য করে, অর্গানিকে দেখে থাকবে, বেশ। ছাড়া ওটা আমাদের টপিক নয় যদিও। তো নিকেল, এই নিকেল, ধরো এটা নিকেল আছে বা প্ল্যাটিনাম জানবে নেবে, এই নিকেলের কাছে এরকম করে হাইড্রোজেন কি থাকে, রাসায়নিক বন্ধনের মধ্যে দিয়ে যুক্ত হয়ে থাকে, এটাকে বলে কি, অ্যাডজর্পশন, ঠিক আছে। এই কখনোই নিকেলের সমগ্র অংশ জুড়ে এখানে পুরো এই সমগ্র অংশ জুড়ে মিশে যাবে না, কখনোই এটা হয় না। তাহলে এটা কিন্তু অ্যাবজর্পশন নয়, এটা কি অ্যাডজর্পশন। নিকেল প্লেটের ওপর বা প্ল্যাটিনাম প্লেটের ওপর এই যে হাইড্রোজেন কেমিক্যাল বা রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হলো, সেটা হচ্ছে অ্যাডজর্পশন, ঠিক আছে। তাহলে অধিশোষণ আমরা বুঝতে পেরেছি, অধিশোষণ টপিকটা আমরা বুঝতে পেরেছি কি না, যখন একটি পদার্থ অন্য পদার্থের ওপর সম্পূর্ণভাবে সমগ্র অংশ জুড়ে ছড়িয়ে পড়বে না, জাস্ট শুধুমাত্র তার পৃষ্ঠতে সঞ্চিত হবে বা কেন্দ্রভূত হবে, সেইটা হচ্ছে অ্যাডজর্পশন, বা সেই প্রক্রিয়াটাকে বলবো অ্যাডজর্পশন। এখন অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়াকে যখন আমি অ্যামোনিয়াম গ্যাস জারে যখন আমি চারকোল দেবো, ঠিক আছে, এই চারকোল ব্লকের এই পৃষ্ঠ বরাবর, এই গোটা পৃষ্ঠ বরাবর কি হচ্ছে, NH3 এই গোটা পৃষ্ঠ বরাবর NH3 কি হচ্ছে, অ্যাডজর্ব হচ্ছে। তো NH3 চারকোল ব্লকের ওপর অ্যাডজর্ব হচ্ছে, তাই না? তাহলে NH3 হচ্ছে কি, তোমার বলবো অধিশোষিত পদার্থ, অ্যাডজর্বেট। আর এই যে চারকোল ব্লক রয়েছে, এই চারকোল ব্লককে আমরা বলবো অধিশোষক, যে শোষণ করছে, মানে আবারও বলছি, অ্যাবজর্পশন নয়, জাস্ট ওর পৃষ্ঠ বরাবর ওকে, মানে ওর পৃষ্ঠতলে কি ও NH3গুলোকে ধরে রেখেছে, ঠিক আছে। তাহলে এই চারকোলটাকে বলা হবে অধিশোষক, আর এই NH3কে বলা হবে অধিশোষিত পদার্থ বা অ্যাডজর্বেট, ঠিক আছে। এখন বিশোষণ, ডিজর্পশন, বুঝলে এই অধিশোষণের পুরো উল্টো প্রসেস, তার মানে কি, ধরো এখানে চারকোল আছে, এখানে NH3 পুরো শোষিত হয়ে আছে, তাই না,
চারকোল আছে, দিয়ে এখানে NH3 পুরো শোষিত হয়ে আছে। এমন কিছু শর্ত অবলম্বন করলাম আমি, যার দরুন এই NH3গুলো কি সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসতে শুরু করলো। NH3গুলো সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসতে শুরু করলো। এটাই হচ্ছে তো তোমার বিশেষণ। দেখো তোমার মনে হতে পারে শোষণের উল্টো বিশেষণ, না, অ্যাকচুয়ালি অধিশোষণের উল্টো বিশেষণ। কেমিস্ট্রিতে ক্রিটিক্যাল সব জায়গায়, ঠিক আছে। এখানে ধরো বাংলায় তুমি করতে গেলে শোষণ, তার উল্টো বিশেষণ, ও হবে না, ঠিক আছে। বিযোগ করলেই বিপরীত হয়ে যায়, না 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 না, এটা কেমিস্ট্রি, ঠিক আছে। এটা হচ্ছে অধিশোষণের উল্টো বিশেষণ, অর্থাৎ কি পৃষ্ঠ বরাবর সেই অধিশোষিত পদার্থ বেরিয়ে চলে আসবে, সেই ঘটনাকে বলা হবে বিশেষণ, ঠিক আছে। পড়ে রইল কি আমাদের শোষণ। তো শোষণ তো আমরা প্রথমেই বলে দিয়েছি, ওই অধিশোষিত পদার্থ কি হবে, সমগ্র এই অধিশোষকের মধ্যে ডিজলভ হয়ে যাবে কিছু সময় পর, বা পুরোপুরি শোষণ হয়ে যাবে, গোটা অংশে ছড়িয়ে পড়বে। যেমন NH3 জলের মধ্যে পুরো ডিজলভ হয়ে গেছিলো। বইয়ে আরও এক্সাম্পল তুমি পাবে, সেগুলো করে নিও, তাদের মধ্যে আমি কিছু বললাম, ঠিক আছে। তো আমাদের টপিক হয়ে গেল। যার যেটা কোশ্চেন আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা কমেন্ট করে দেবে, আমি রিপ্লাই করে দেবো। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা, ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা ব্যাখ্যা করে দিই। তো এটা ব্যাখ্যা করতে গেলে ধরো আমরা দুটো গ্যাস জার নিলাম যাদের আয়তন সেম, যদিও এটা একটু বড় ছোট হয়ে গেল, বাট সম আয়তন, ভলিউম কি সেম, ভলিউম সেম দুজনেরই, ঠিক আছে। এখন এখানে পিস্টন একটা লাগিয়ে দিলাম, অর্থাৎ পাত্রটা বদ্ধ আছে এটা বোঝাতে চাইছি। একটু ডিজাইন করে দিলাম, এখানেও একটু ডিজাইন করে দিই, একটু ডিজাইন করে দিলাম, বেশ। এখন এই দুটো গ্যাস জারে সম আয়তনের তোমার NH3 গ্যাস আছে, NH3, ঠিক আছে। তো এখানেও NH3 ধরলাম 2 মোলস নিয়েছি, এখানেও ধরো 2 মোলস নিয়েছি, ঠিক আছে। তো আমরা জানি যে NH3 চারকোল বলকে অধিশোষিত হয়। আমরা অধিশোষণেরই কারণ ব্যাখ্যা করতে এসেছি যে এটা একটা পৃষ্ঠতলীয় ঘটনা, তাই আমরা যতগুলো সেম দরকার পড়ে সেইটা করে রাখলাম, ক্লিয়ার। এরপরে যার এতে আমরা কি করলাম, চারকোল ব্লক অ্যাড করলাম, কিছুটা বড় বড় সাইজের চারকোল ব্লক অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর যার নাম্বার 2তে এই দুটো সেম সাইজের, ঠিক আছে, সেম সাইজের এগুলোকে গুঁড়ো বানালাম, গুঁড়ো বানালাম, ঠিক আছে, পাউডার ফর্ম বানালাম। এই দুটো চারকোল ব্লক নিয়েছি, সেই দুটো চারকোল ব্লককে এখানে ভেঙে দিয়ে চুরমার করে একদম পুরো পাউডার বানিয়ে দিয়েছি। তো এরও পাউডার বানিয়েছি, এখন এই পাউডারগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, পুরোপুরি অ্যাড করে দিয়েছি পাউডারগুলো। কি হবে জানো, আশ্চর্যের কথা, পিস্টনটা দেখবো এর যতটা না নেমেছে এর আবার তার থেকে বেশি নেমে গেছে, বুঝতে পারলে। মানে যদি আমি এই বড় বড় চারকোলের টুকরো যদি অ্যাড করি, ঠিক আছে, NH3 গ্যাসটা যতটা ওর সারফেস বরাবর শোষিত হবে, এই ধরো সারফেস বরাবর শোষিত হয়েছে, এবং শোষিত হলে কি চাপ কমবে, পিস্টনটা অটোমেটিক নামবে। এটা তো আমরা বুঝে গেছি, আগের টপিকে আমরা পড়লাম। এখন এই চারকোল ব্লকগুলোকে যদি আমরা ভাঙি, দি পাউডার বানাই, সেই ছোট ছোট পাউডারগুলো যদি এরপরে আমরা অ্যাড করি এই সময়তনেরই, তাহলে দেখবো পিস্টনটা কি অনেক বেশি নেমে গেছে, এতটা নামবে না, আরে ভাই সাহেব এত, ওর থেকে একটু বেশি নামবে, ঠিক আছে। তো দেখেছি নেমে গেছে, ঠিক আছে। এবার তাহলে এখানে চাপ তো অনেক কমে গেছে, কি হলো ব্যাপারটা। তো আমরা এটা জানি, কোনো কঠিনের সে যত সাইজে বড় হবে তার ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, কম হবে। আর সেই কঠিন বস্তুটাকে যদি তুমি পাউডার ফর্মে বা চূর্ণ বানাও, পাউডার ফর্ম বানাও, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি অনেক বেশি হবে। তাহলে এই দুটো চারকোলেরই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যা বটে, ধরো A1 ধরলে, এইদের পৃষ্ঠতলের যোগফল যদি বার করে যেটা A2, সেই A2 পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি অনেক বেশি হয়ে যাবে। এবারে বেশি হয়েছে বলে NH3 কি বেশি পরিমাণে শোষিত হয়ে গেছে, তাই কি পিস্টনটা অনেকটা নেমে গেছে,
তাহলে আমরা এই ব্যাখ্যাটা থেকে বলতে পারি না যে অধিশোষণ একটা পৃষ্ঠতলীয় ঘটনা। পৃষ্ঠতল যদি বেড়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই বেশি পরিমাণে অধিশোষক পদার্থ শোষিত হয়ে গেছে। ঠিক আছে, বেশ, ওকে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে অধিশোষণের কারণ কি। ঠিক আছে, এটা জানতে হবে। তো আমরা কঠিন নিয়েছি এখানে, ঠিক আছে, এটা কঠিনের উপরিতল, পৃষ্ঠতল, সারফেস। আর এখানে এই জারটাতে আমরা একটা তরল নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে তরলের উপরিতল বা সারফেস বা পৃষ্ঠ। আর এটা হচ্ছে কঠিনের পৃষ্ঠ। ঠিক আছে, এরপরে তুমি একটা জিনিস দেখো, এখানে যে মলিকিউলটা রয়েছে না, এখানে বা এখানে, এই যে মিডিল লেয়ারে যে মলিকিউলগুলো রয়েছে, আমরা জানি কঠিন বা তরল যাই হোক না কেন, প্রতিটা মলিকিউল একে অপরকে আকর্ষণ করে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না, আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে এই যে মলিকিউলটা রয়েছে, এই মলিকিউলটাকে এই মলিকিউল যে পরিমাণে টানছে, এই মলিকিউলটা সেম পরিমাণে টানছে, এই দিকের মলিকিউলটাও সেম, এদিকের মলিকিউলটা সেম পরিমাণে টানছে, এদিকেও তাই, এদিকেও তাই, এদিকেও তাই, আর এদিকেও তাই। তাহলে মধ্যেখানে যে মলিকিউলটা রয়েছে, সেই মলিকিউলটা চারিদিকে সেম বল, মানে টান বা বল অনুভব করছে। ঠিক আছে, তরলের ক্ষেত্রেও তাই। দেখো এই মিডিলে যে মলিকিউলটা রয়েছে, এর মাঝেও টান, এটাও তাই, এটাও, এটাও, আর এটাও। তাহলে যেসব মলিকিউল বা অণুগুলো কি রয়েছে, তার চারিপাশে সমস্ত অণু দ্বারা পরিবেষ্টিত রয়েছে, তার ক্ষেত্রে লব্ধি বল কিছু থাকবে কি? হ্যাঁ, এই যে মলিকিউলটার এই দিকে তো সব চারিদিকে তো সেম বল প্রয়োগ হচ্ছে, তাহলে ভেক্টর সামেশন যদি তুমি করো কি হবে? লব্ধি বল শূন্য হবে। চারিদিকে সমস্ত টান সব সেম, কারণ প্রতিটা মলিকিউল অভিন্ন। সলিডের ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে যাই নিয়েছি, প্রতিটা মলিকিউল সেম বলে টানছে। তাহলে এর ক্ষেত্রে লব্ধি বল, এই এই যে চারিদিকে যে বলগুলো রয়েছে, সেই লব্ধি বল কি হবে? শূন্য হবে। এর ক্ষেত্রেও তাই, লব্ধি বল এখান থেকে এখানে আর দিতে দাও, শূন্য হবে। ঠিক আছে, কিন্তু ধরো এই যে উপরিতল বা পৃষ্ঠতলের যে মলিকিউলটা রয়েছে, মানলাম এদিকে টান, এদিকে মলিকিউল রয়েছে, এদিকে টানছে, এদিকেও টানছে, নিচের দিকেও টানছে, এই কোণার দিকেও টানছে, এই কোণার দিকেও টানছে, কিন্তু ভাই সাব এই ওপর দিকে তো আর কোনো মলিকিউল নেই, আর কোনো অণু নেই। তাহলে এই মলিকিউলটার ওপর দিকে যে টানটা হওয়ার কথা, সেটা মিসিং, সেটা নেই। তাহলে এই মলিকিউলটার বল প্রতিমিত নয়, অপ্রতিসম, মানে কি সব দিকে সমানভাবে নেই। তো ঠিক এরও তাই, এই যে লিকুইড, এই যে তরল রয়েছে, সেই তরলের এই ওপর দিকে বল কি, এই তরল পৃষ্ঠে যে অণুগুলো রয়েছে তারও কি ওপর দিকে বল কি নেই? তাহলে এই যে উপরি পৃষ্ঠের যে অণুগুলো রয়েছে, অর্থাৎ পৃষ্ঠ বা সারফেস বরাবর, সেই অণুগুলো অপ্রতিসম বল রয়েছে, কিন্তু মধ্যেখানে যে অণুগুলো রয়েছে সেগুলো প্রতিমিত বল বা প্রতিসম বল দ্বারা আবৃত রয়েছে, অভ্যন্তরের অণুগুলো। তাই লব্ধি বল শূন্য হয়েছে। তাহলে এদের কি লব্ধি বল শূন্য হবে? এই পৃষ্ঠ বরাবর লব্ধি বল কি শূন্য হবে? হবে না, লব্ধি বল শূন্য হবে না, কখনোই কি জিরো হবে না। তাই এটা ধরো ব্ল্যাকবোর্ডের সেই সারফেসটা, এবারে তুমি চক দিয়ে যখন এখানে ঘষবে, এই চক দিয়ে ধরো এখানে ঘষছো, তাহলে এই চকের মলিকিউলটা কী করবে? টেনে ধরবে, কারণ উপর দিকে বল নাই, তাহলে এই মলিকিউলকে টানবে। তাহলে হয়ে গেল না সারফেস বরাবর অধিষ্ঠিত, কিন্তু কখনোই এই চকের মলিকিউলটাকে ভেতরে ঢুকতে পারবে? তাহলে তো শোষণ হয়ে যাবে, আর সেটা তো হবে না। বোঝা গেল? তাহলে এই পৃষ্ঠ তল বরাবর অণুগুলোর দেখতে পাচ্ছি কি লব্ধি বল শূন্য নয়, যেটার আরেকটা নতুন টার্ম তোমরা জানো, মুক্ত শক্তি বেশি। কিন্তু এই যে ভেতরকার অভ্যন্তর অণুগুলো মুক্ত শক্তি কম। ঠিক আছে, তো সেই জন্য ধরো কোনো গ্যাস
O2 বা CO2 যাই দাও না কেন, দেবে কি এর মলিকিউলগুলো এখানে অধিশোষিত হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডজর্ব হয়ে যাবে, কারণ লব্ধি বল তো শূন্য হয়নি। আচ্ছা, তাহলে এবার তোমাকে মানে উত্তরে কী লিখতে হবে? এক বলতে হবে যে পৃষ্ঠতল বরাবর মলিকিউলসগুলোর লব্ধি বল শূন্য নয়, তাই মুক্ত শক্তি বেশি। এই মুক্ত শক্তি কমানোর জন্য এবং ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নিশ্চয়ই ক্লাস 11-এ তোমরা পড়েছো, তাও ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মধ্যে একটা ভাগ আছে লন্ডন ডিসপারশন ফোর্স, যেটা একটা মলিকিউল আর একটা মলিকিউলের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ দুটো অণুর মধ্যে টান। তো সেই লন্ডন ডিসপারশন ফোর্স মানে যেটা বলছিলাম লব্ধি বলটা টেনে ধরবে, তাহলে লন্ডন ডিসপারশন ফোর্সের জন্য এবং মুক্ত শক্তি কমানোর জন্য এই অধিশোষণ হয়ে থাকে। পারবে লিখতে? তরলে পৃষ্ঠে, কঠিন পৃষ্ঠে, ঠিক আছে, ওকে। তো এবার আমাদের পড়তে হবে ডেল্টা জি, ডেল্টা এস এবং ডেল্টা এইচ, এদের পরিবর্তন কেমন, ঠিক আছে। ডেল্টা জি মানে আমরা জানি এটা গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন, ডেল্টা এস এন্ট্রপির পরিবর্তন এবং ডেল্টা এইচ এনথ্যালপির পরিবর্তন বা বিক্রিয়ার তাপ, আর ডেল্টা এস মানে বিশৃঙ্খলতার পরিমাণ, ঠিক আছে, কোনো একটা সিস্টেমের। তো বুঝতেই পারছি ক্লাস 11-এ আমাদের যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা ছিল, সেই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের সমস্ত টার্মসগুলোর সাইন বেসিক্যালি আমাদের এখানে দেখতে হবে, যে অধিশোষণের ক্ষেত্রে এদের সাইন কেমনভাবে চেঞ্জ হচ্ছে, এরা কেমনভাবে চেঞ্জ হচ্ছে বা এদের সাইন কী হচ্ছে, পজিটিভ চেঞ্জ হচ্ছে না নেগেটিভ চেঞ্জ হচ্ছে, তাই না। এবার আমি এই সমস্ত টার্মগুলোর একটু শর্ট তোমাদের ডেসক্রিপশন দিয়ে রাখি যদি তোমরা ভুলে যেয়ে থাকো। তো ডেল্টা জি মানে কি বোঝাতো? ডেল্টা জি মানে বোঝাতো আমাদের ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন। এখন এর মান ডেল্টা জি এর মান কি হয়? হয় নেগেটিভ হয় অথবা ডেল্টা জি এর মান হয় পজিটিভ হয়, রাইট। তো ডেল্টা জি এর মান নেগেটিভ হলে আমরা কি জানতাম? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ততার সাথে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি হবে, তাই না। কিন্তু ডেল্টা জি এর মান যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ততার সাথে হবে না, কোনো তাপ অ্যাপ্লাই করতে হবে বিক্রিয়া মিডিয়ামে, বোঝা গেল। ডেল্টা এস এর সাইন পজিটিভ বা ডেল্টা এস এর সাইন নেগেটিভ মানে কি বোঝায়? ডেল্টা এস এর সাইন নেগেটিভ মানে বোঝায় যে বিশৃঙ্খলতার পরিমাণ কমে গেছে, বিশৃঙ্খলতার পরিমাণ সিস্টেমটার মধ্যে কমে গেছে, ঠিক আছে। অর্থাৎ মলিকিউলসগুলো বা অণুগুলো এক জায়গায় জমাট বেঁধে গেছে, যারা ছোটাছুটি করছিল তারা এক জায়গায় জমাট বেঁধে গেছে, তাহলে এন্ট্রপি সিস্টেমটার কমে গেছে। আর যদি ডেল্টা এস পজিটিভ হয় তখন অণুগুলো কি যা ছিল এক জায়গায় জমাট বেঁধে সেগুলো পুরো ছড়িয়ে গিয়েছে, পুরো ছুটে বেড়াচ্ছে তারা, ঠিক আছে। তো বিশৃঙ্খলতা বা ডিসঅর্ডারনেস যত বেশি তার মানে তার এন্ট্রপি তত বেশি। পুকুরে শান্ত জল ছিল, তুমি গেলে টুক করে ঢিল ফেলে দিলে, এন্ট্রপি হিউজ বেড়ে গেল। আমরা এটাও জানি যে এই জগতের এন্ট্রপি কি বেড়েই চলেছে, তাই না। তাহলে এন্ট্রপি ডিসঅর্ডারনেস যদি বাড়ে তাহলে ডেল্টা এস পজিটিভ, ডিসঅর্ডারনেস যদি কমে ডেল্টা এস নেগেটিভ, এন্ট্রপির পরিবর্তন। আর ডেল্টা এইচ এরও সাইন কী হয়? ডেল্টা এইচ এরও সাইন পজিটিভ হয় অথবা ডেল্টা এইচ এর সাইন কী হয়? নেগেটিভ হয়। ডেল্টা এইচ সাইন এর নেগেটিভ মানে কোনো একটা বিক্রিয়া ঘটেছে এবং তাপ প্রচুর উৎপন্ন হয়েছে, তাহলে ডেল্টা এইচ এর সাইন বা এনথালপি সাইন নেগেটিভ। যদি ধরো ডেল্টা এইচ এর সাইন পজিটিভ এলো, তার মানে কি বিক্রিয়া হয়ে যাওয়ার পর বিক্রিয়া পাত্র দেবো ঠান্ডা হয়েছে, মানে কি তাপ অ্যাবজর্ব হয়েছে, অথবা কোনো বিক্রিয়কের তাপ দিয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো ডেল্টা এইচ বা এনথ্যালপি বা বিক্রিয়া তাপের সাইন পজিটিভ মানে হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া। ডেল্টা এইচ মানে নেগেটিভ মানে হচ্ছে বিক্রিয়ার তাপ নেগেটিভ, এটার মানে হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া অর্থাৎ তাপমোচী বিক্রিয়া, তাপ বেরোবে, ঠিক আছে। এবার অধিশোষণের ক্ষেত্রে এই সবকটা সাইন প্লাস হবে না নেগেটিভ হবে সেগুলো আমরা দেখব। অধিশোষণের ক্ষেত্রে দেখো এদের সাইন কী হয়। ফার্স্ট ডেল্টা জি, ঠিক আছে। হ্যাঁ গো, ধরো এটা ব্ল্যাকবোর্ড, আমি গেলাম দিয়ে আমার নাম লিখে দিলাম, রাইট। তো এটা স্বতঃস্ফূর্ততার সাথে আমি করলাম, তো চাপ আর তাপমাত্রা ফিক্সড আছে,
1 অ্যাটমসফিয়ারের চাপ আছে, নির্দিষ্ট টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে ধরো ঘরের উষ্ণতায়। তাহলে আমি গেলাম যে লিখে দিলাম আমার নাম। তাহলে এটা স্বতঃস্ফূর্ততার সাথে হলো, কোনো কিছু আরও চাপ তাপ দিতে হলো বাইরে থেকে, তবে কি হলো, বা অনুঘটক লাগলো, কিছু লাগলো না তো। তাহলে ডেল্টা জি এর সাইন অধিক শোষণের ক্ষেত্রে কি হবে, নেগেটিভ হবে। আর নেগেটিভ হয়ও, তোমাকে এটা এক্সাম্পল হিসেবে খালি মনে করতে বললাম, ঠিক আছে। ডেল্টা এস ব্ল্যাকবোর্ডই ধরো ব্ল্যাকবোর্ড আছে, এখানে চক আছে, এবারে কী করলাম, এখানে গিয়ে কিছু লিখে দিলাম, ধরো আমার নামই লিখলাম আবার, ঠিক আছে। তো মলিকিউলগুলো কি এক জায়গায় কেন্দ্রভূত বা জমাট বেঁধে দিলাম, তাই না। মলিকিউলগুলো ছড়িয়ে তো পড়লো না, অধিক শোষণের ছুটা সমগ্র দেহে তো ছড়িয়ে পড়ে না, তাহলে এক জায়গায় জমাট বেঁধে গেল বা কেন্দ্রভূত হয়ে থাকলো, তাহলে ডিসঅর্ডারনেস এই মলিকিউলগুলোর কমে গেল তো। তাহলে ডিসঅর্ডারনেস কমে যাওয়া মানে কি, ডেল্টা এস এর সাইন নেগেটিভ। তাহলে অধিক শোষণের ক্ষেত্রে ডেল্টা এস বা এন্ট্রপির সাইন নেগেটিভ, কারণ বিশৃঙ্খলতা কমে যাচ্ছে, ডিসঅর্ডারনেস ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো এরপরে নেক্সট হচ্ছে ডেল্টা এইচ, ঠিক আছে। তো ডেল্টা এইচের সাইন কী হয়, নেগেটিভ হয়। কী করে, হ্যাঁ দেখো ব্ল্যাকবোর্ড নাও, গেলাম ব্ল্যাকবোর্ডে কী লিখলাম, আমি আমার নাম লিখে দিলাম HARI। হ্যাঁ ওইখানে ফ্রিকশন হচ্ছে না মলিকিউল টু মলিকিউল, ব্ল্যাকবোর্ডের মলিকিউল আর চকের মলিকিউলের মধ্যে, তাহলে তাপ কি উৎপন্ন হবে না। আর তাপ উৎপন্ন হলে কি বিক্রিয়াটি ডেল্টা এইচ কি নেগেটিভ হবে না, আর সেটা কি তাপমোচী বা এক্সোথার্মিক রিয়াকশন হবে না, হবেই হবে। তাহলে অধিক শোষণ হচ্ছে একটি তাপমোচী বিক্রিয়া। এরপরে কোশ্চেন নাম্বার 9টা দেখো, সাধারণত অধিক শোষণ তাপদায়ী প্রক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, থার্মোডাইনামিক্সে আমরা একটা সূত্র পড়েছিলাম, ডেল্টা জি ইজিক্যাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো এই সূত্রতে ডেল্টা এইচকে আমরা ঠিক রাখলাম, ডেল্টা টি ডেল্টা এসকে এদিকে নিয়ে এলাম, তাহলে ডেল্টা জি প্লাস টি ডেল্টা এস, ঠিক আছে। আর আচ্ছা, প্রেসার আর টেম্পারেচার ফিক্সড রেখেছি, তাহলে ডেল্টা জি এর সাইন কি, নেগেটিভ, এটা আমরা আগে দেখে এলাম। ডেল্টা এস এর সাইন কি, নেগেটিভ, ডিসঅর্ডারনেস কমে যাচ্ছে, ডিসঅর্ডারনেস বেড়ে যাওয়া মানে বিশৃঙ্খলতা বাড়ে মানে ডেল্টা এস পজিটিভ, বিশৃঙ্খলতা কমা মানে ডিসঅর্ডারনেস কমা, তার মানে কি নেগেটিভ। তাহলে পরে যদি ডেল্টা এইচ সমান তুমি বসাও এই সমীকরণে, তাহলে এটা নেগেটিভ ভ্যালু প্লাস টেম্পারেচার ইন্টু নেগেটিভ কিছু একটা ভ্যালু, টেম্পারেচার ফিক্সড আছে তাহলে ওটা একটা কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ মাইনাস নেগেটিভ প্লাস মাইনাস নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ পাচ্ছ। তাহলে ডেল্টা এইচ যদি নেগেটিভ পাও, তার মানে হলো না এটা এক্সোথার্মিক রিয়াকশন বা তাপমোচী বিক্রিয়া, বুঝতে পেরেছ। তো আমাদের নেক্সট টপিকটা হচ্ছে অধিক শোষণের প্রকারভেদ। তো অধিক শোষণকে দুভাগে ভাগ করে, 2 টাইপস, একটি হচ্ছে ভৌত অধিশোষণ, অন্যটি হচ্ছে রাসায়নিক অধিশোষণ, ফিজিক্যাল অ্যাডজর্পশন অ্যান্ড কেমিক্যাল অ্যাবজর্পশন, ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ। ঠিক আছে, এরপরে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের ডেফিনেশন বা সংজ্ঞা, এরপর এদের আসছি সংজ্ঞাতে। তো ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ভৌত অধিশোষণ কাকে বলে, ধরো NH3 গ্যাস, NH3 গ্যাস, এই যে চারকোল ব্লক বলেছিলাম না, এই চারকোল ব্লকে NH3 গ্যাসটা কি অধিশোষিত হয়ে থাকে কিসের মাধ্যমে, দুর্বল ভেন্ডারওয়াল আকর্ষণ বলের মাধ্যমে। NH3 গ্যাসিয়াস মলিকিউলগুলো এই চারকোল ব্লকের উপরিপৃষ্ঠে বা পৃষ্ঠতলে ভেন্ডারওয়ালস আকর্ষণ বলের মধ্যে দিয়ে যুক্ত থাকে, দুর্বল আকর্ষণ বলের মধ্যে দিয়ে। তুমি চাইলেই NH3 গ্যাসকে সহজেই এর পৃষ্ঠতল থেকে আলাদা করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাকে আরেকটা উদাহরণ দিয়েছিলাম কি, নিকেল বা প্ল্যাটিনাম বা প্ল্যাডিনাম, এইসব ধাতুর উপরে দেখবে এরকম করে লিখেছিলাম হাইড্রোজেন গ্যাস, মনে পড়ছে, হাইড্রোজেন গ্যাস অধিশোষণ করে, এটা অধিশোষণ হয়, ঠিক আছে। নিকেল বা প্ল্যাটিনাম ধাতুর উপরে কি হয়, হাইড্রোজেন গ্যাস অধিশোষণ হয়।
কিন্তু এখানে দেখো আমি কি করি, যে এই যে নিকেল যে প্লেটটা আছে না, এখানে দেখো হাইড্রোজেন আর নিকেল প্লেটের মধ্যে একটা বন্ড দিয়েছি। যদি দেখো যে অধিশোষক আর অধিশোষিত পদার্থের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি হয়েছে, দিয়ে সেই রাসায়নিক বন্ধনের জন্য অধিশোষিত পদার্থটা অধিশোষকের ওপর অধিশোষণ ঘটেছে, তাহলে সেই ধরনের অধিশোষণকে আমরা বলবো রাসায়নিক অধিশোষণ। ঠিক আছে। আর যদি দেখো যে অধিশোষিত পদার্থ অধিশোষকের পৃষ্ঠতলে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মধ্যে দিয়ে যুক্ত রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো ভৌত অধিশোষণ। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে উদাহরণ হিসাবে যদি তোমাকে চাই যে কেমিক্যাল অ্যাডজর্পশনের উদাহরণ দাও, বলবে নিকেল বা প্ল্যাটিনাম ধাতুর ওপরে হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ। আর অন্যদিকে ভৌত ভৌত অধিশোষণ বললে NH3 আর চারকেল ব্লক চাই, NH3 গ্যাস। অন্যদিকে ভৌত অধিশোষণের উদাহরণ চাইলে অ্যামোনিয়া চারকোল ব্লক এর অধিশোষণ। ঠিক আছে, এরপর আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব। দেখো প্রথমে হচ্ছে কি প্রকৃতি, অর্থাৎ স্পেসিফিক নেচার। ঠিক আছে, স্পেসিফিক নেচার। আচ্ছা বলো তো এখানের প্রকৃতি কি না, অধিশোষিত পদার্থ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, আকর্ষণ বল দ্বারা কি থাকে, যুক্ত থাকে। আর এখানে কেমিক্যাল অ্যাডজর্পশনে কি হয়, রাসায়নিক বন্ধনের দ্বারা অধিশোষিত পদার্থ অধিশোষকের ওপর কি পৃষ্ঠতলের ওপর যুক্ত থাকে। তাহলে প্রকৃতি বোঝা গেছে। তাপ, ভৌত অধিশোষণে যেহেতু ফ্রিকশনের জন্য তাপ উৎপন্ন হয়, কোনো কেমিক্যাল বন্ড আরে ভাঙছে না, যার জন্য প্রচুর তাপ উৎপন্ন হবে। তো ভৌত বা ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ভৌত অধিশোষণের ক্ষেত্রে তাপের পরিমাণ কি হয়, কম হয়, খুব কম। ডেল্টা এইচ এর মান খুব কম হয়, ওই তোমার 4 থেকে 40 কিলোজুল পার মোল। অন্যদিকে কেমিক্যাল অ্যাডজর্পশনে এর 40 পর্যন্ত লাস্ট, ওর 40 থেকেই শুরু হয়, 40 থেকে 400 কিলোজুল পার মোল, অর্থাৎ প্রচুর পরিমাণে তাপের উৎপন্ন হয়। দুটোর ক্ষেত্রেই তাপ উৎপন্ন হচ্ছে, ভৌত অধিশোষণে রাসায়নিক অধিশোষণ। আর অধিশোষণ মানে আমরা জানি যে ডেল্টা এইচ কী হবে, ডেল্টা এইচ নেগেটিভ হবে, এটা তো আমরা জানি। কিন্তু হ্যাঁ, ভৌত অধিশোষণের ক্ষেত্রে তাপের পরিমাণ কম হচ্ছে, 4 থেকে 40 কিলোজুল পার মোল। আর রাসায়নিক অধিশোষণে তাপের পরিমাণ বেশি হচ্ছে, 40 থেকে 400 কিলোজুল পার মোল। 3 নাম্বার হচ্ছে কি প্রক্রিয়া। তো ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রক্রিয়াটি হচ্ছে রিভার্সিবল বা পরাবর্ত। ঠিক আছে। আর এর ক্ষেত্রে কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে ইরিভার্সিবল বা অপরাবর্ত। ঠিক আছে, কারণ এখানে কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে, ভাঙতে হবে, তো ইরিভার্সিবলই হবে। একটু মানে কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা শর্ত অর্থাৎ তাপকে একটু কম বেশি করলে কি সহজে অধিশোষক আর অধিশোষিত পদার্থ মানে H2NI এর উপরিপৃষ্ঠ থেকে সহজে বেরিয়ে আসবে না, বন্ডটাকে ভাঙতে হবে, মানে ভালো রকম তাপ দিতে হবে, তাহলে ইরিভার্সিবল প্রসেস। আর অন্যদিকে এর ক্ষেত্রে কি খালি দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল আছে, তাহলে তুমি একটু সহজেই তুমি কোনো একটা শর্ত চেঞ্জ করে কি অধিশোষিত পদার্থ মানে NH3 তোমার ওই চারকোল ব্লক থেকে আনতে পারো সরিয়ে। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে রিভার্সিবল বা পরাবর্ত ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ হচ্ছে ইরিভার্সিবল। তার মানে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে পরাবর্ত বা রিভার্সিবল হলে একটা জিনিস হিন্ট দিচ্ছে যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম খুব সহজে গঠিত হবে, তাই না? ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ক্লাস 11 মনে করো। ওকে, এখন নেক্সট হচ্ছে কি আণবিক স্তর। তো ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ভৌত অধিশোষণের ক্ষেত্রে একাধিক আণবিক স্তর গঠিত হতে পারে, মাল্টি মলিকুলার লেয়ার ফর্মেশন হতে পারে। কিন্তু এর ক্ষেত্রে কেমিক্যাল অ্যাডজর্পশন বা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে একটাই আণবিক স্তর গঠিত হবে। কেন বলো? আর এই নিকেল প্লেটে একবার হাইড্রোজেন লেগে গেলে তারপর আবার ওর উপরে হাইড্রোজেনের উপরে কি আবার হাইড্রোজেন লাগবে নাকি? তাহলে লেয়ার কী করে ফর্মেশন হবে? মাল্টি লেয়ার। বোঝা গেল না? নিকেল প্লেট আছে, হাইড্রোজেন এসে টুপটুপ বসলো, ঠিক আছে, এরপরে কি ওর উপরে কি আবার একটা হাইড্রোজেনের লেয়ার এসে বসবে? হ্যাঁ, নিকেল প্লেটার জায়গা নেই তো,
তাহলে একটাই লেয়ার ফর্মেশন হবে রাসায়নিক অধিশোষণ বা কেমিক্যাল অ্যাডজর্পশনে। কিন্তু অন্যদিকে ভৌত অধিশোষণ, ব্ল্যাকবোর্ড আছে, চক দিয়ে একবার লিখে দিলে, ওর ওপরে আবার বুলিয়ে দিলে, তার উপর আবার বুলিয়ে দিলে চক দিয়ে কিছু একটা লিখলে, তাহলে তুমি লেয়ারের পর লেয়ার কি আণবিক মানে স্তর কি তৈরি করতে পারো, মাল্টি মলিকুলার লেয়ার তৈরি করতে পারো ভৌত অধিশোষণে। অন্য রাসায়নিক অধিশোষণে তুমি যেটা পারবে না। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে কি সক্রিয়করণ শক্তি অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি। মানে কি সক্রিয়করণ শক্তি মনে পড়ছে? এটাকে আমরা ইয়ে দ্বারা লিখি, তাই না? কেমিক্যাল কাইনেটিক্সে পড়েছি আমরা, আরএনএস ইকুয়েশন। ঠিক আছে, ওকে। তো অ্যাক্টিভেশন এনার্জি ভৌত অধিশোষণের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি মানে তাপ দিয়ে কি কোনো অধিশোষক বা অধিশোষিত পদার্থকে উদ্দীপ্ত করতে হয়? আরে এটা একটা বিক্রিয়া তো নয়, এখানে তো হচ্ছে না বিক্রিয়া। তাহলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জির মান কম বা ধরে নাও বা শূন্য, জিরো। কিন্তু অন্যদিকে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান কি বেশি, মানে তোমাকে তাপ এর মান সাংঘাতিক হয়, মানে তোমাকে তাপ দিতে হবে, তবে তো রাসায়নিক বন্ধনটা ক্রিয়েট হবে। বুঝতে পারলে না? ঠিক আছে, এটা হয়ে গেল। তো এই ছিল আমাদের টপিক, যেটা আমরা কভার করে ফেলেছি। এখন বাকি টপিকসগুলো আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা হবে। ঠিক আছে, ততক্ষণের জন্য অবশ্যই পড়াশোনা ভালো করে নিও, আর বইটা একদম ভালো করে একবার রিডিং পড়ে নিও। দেখতে মোটা হলেও একবার পড়া স্টার্ট করো, প্রচুর কনফিডেন্স পাবে, প্রচুর কনফিডেন্স। আর হ্যাঁ, গোটা ভিডিওটা লেকচার্স আমার এখানে বোর্ডে যা করেছো না করেছো লিখেছো, দেখবে ডেসক্রিপশন বক্স আছে, ইউটিউবের নিচে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে একটা ওয়েবসাইটে, আমার ব্লগের ওয়েবসাইটের লিঙ্ক ওটা, ওখানে দেবে পিডিএফ দেওয়া আছে, এই পুরো লেকচারটার তোমার নোটস দিয়ে দেওয়া আছে, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তুমি কপি পেন নিয়ে ওখান থেকে লিখে নিতে পারো। আর হ্যাঁ, বইটা পড়ে প্লাস ওই নোটটা দেখে, মানে পিডিএফ ফাইলটা দেখে, আর এখানে যদি কিছু এক্সট্রা জিনিস থাকে, তো এই সমস্ত জিনিসটা পড়ে নিজের নোট নিজে বানিও, দেখবে অনেক প্রফিট পাবে। ঠিক আছে।